নমস্কার। বৈঠকি এডুকেশনাল ইনস্টিটিউশনের অফিসিয়াল চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে এই ভিডিওর মধ্য দিয়ে আলোচনা করব কলেজ সার্ভিস কমিশনের যে ফর্ম ফিল আপ চলছিল এতদিন ধরে, অর্থাৎ 18ই জুন পর্যন্ত ফর্ম ফিল আপ চলছিল, তার এডিট অপশন চলে এসেছে। পাশাপাশি যে বিষয়টি নিয়ে এখন একটা সংশয় দেখা দিচ্ছে বা একটা প্রশ্ন উঠে আসছে বা সম্ভাবনাও দেখা দিচ্ছে, সেটা হচ্ছে কলেজ সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়ায় একটা পরিবর্তন আসতে চলেছে বলে শোনা যাচ্ছে সূত্র মারফত। সব বিষয়টা আলোচনা করব, কি কি পরিবর্তন, সিলেকশন কেমন করে হবে, শর্ট লিস্ট কিভাবে আসতে চলেছে এবং ইন্টারভিউ কত নাম্বার থাকবে, সমস্ত কিছু A to Z আলোচনা করব। তাই আপনি যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই ধরনের শিক্ষা সংক্রান্ত যাবতীয় বিষয়ে সমস্ত তথ্য এই চ্যানেলে আলোচনা করা হয়। এবং যদি ভিডিওটি আপনার সাহায্যে লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে, শেয়ার করে, একটা লাইক করে দিয়ে যাবেন। নমস্কার, আমি ডক্টর এস দে ম্যাডাম। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলছি তাহলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের যে এডিট অপশন আমাদের চলে এসেছে, অর্থাৎ সহকারী অধ্যাপক নেওয়ার জন্য যে কলেজ সার্ভিস কমিশন ইন্টারভিউ এতদিন ধরে নিয়ে আসছে, তারই ফর্ম ফিল আপ হচ্ছিল এবং সেই ফর্ম ফিল আপ সমাপ্ত হয়ে গেছে। এখন শুধুমাত্র এডিট অপশন আমাদের কাছে অ্যাভেলেবেল এবং সেখানে কি কি এডিট করা যাচ্ছে, কিভাবে কি হতে চলেছে সে ব্যাপারটাও আলোচনা করব। তার সাথে সাথে আরেকটু বলবো নিয়োগ প্রক্রিয়ায় কি কি পরিবর্তন আসছে। তার আগে একবার সহজে দেখিয়ে দিই যে কোর্স অফার বৈঠক ইনস্টিটিউশনে কি কি করানো হয়। ইউজিসি নেটস এর জিআরএফ তো আছেই, অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স মিস্টার্স পিএসসি, ডব্লিউবি আপার প্রাইভেট টেট, সি টেট, কেভিএস, এনভিএস, এনএম, জিএনএম ইন্টারভিউ সেশন, এখানে সিএসসি, এসএলএসটি এবং প্রাইমারি গ্রুপ সি, গ্রুপ ডি, এসএলএসটি সমস্ত রকম ইন্টারভিউ সেশন কিন্তু এখানে করানো হয়। আমাদের কৃতি ছাত্রছাত্রী এখানে একটা অলরেডি তাদের কিছু ছবি দেওয়া হয়েছে, কয়েকজনের দেওয়া হয়েছে, আরো অনেক ছাত্রছাত্রী আছে। যাই হোক, আমরা আমাদের ভিডিওটা এবার শুরু করি। তাহলে কি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের যে বিষয়, সেখানে আমাদের বলা হয়েছে যে এডিট অপশন, অর্থাৎ 25শে জুন থেকে এডিট অপশন দেওয়া হয়েছে, সকাল 10টা থেকে শুরু হচ্ছে এবং সেই শুরু হয়েছে এবং 1 জুলাই রাত্রি 11:59 পর্যন্ত এই আবেদনের যে প্রক্রিয়া, অর্থাৎ আবেদন হয়ে যাওয়ার পর যে কারেকশন সেটা করা যাবে। ঠিক আছে, এইবারে কি এই 7 দিনের মধ্যে নিজের আবেদন পত্রে ভুল থাকলে সংশোধন করতে পারবেন। তাহলে কারা কারা এডিট করতে পারবেন, মানে কারা এডিট করতে পারছেন, সেটা একদম সহজভাবে যারা আবেদনপত্র জমা দিয়েছেন সফলভাবে এবং নির্ধারিত আবেদনের ফি জমা করেছেন তারাই পারবেন। ঠিক আছে, এবার কি কোন তথ্য পরিবর্তন করা যাবে না, একদম সহজ বিষয়। যে যদি এটা আমরা দেখি যে নিজের যে সাবজেক্ট আপনি সিলেক্ট করেছিলেন, বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল যাই হতে পারে, আপনার সাবজেক্ট যেটা সিলেক্ট করেছিলেন সেটা আপনি কিন্তু পরিবর্তন করতে পারছেন না। ঠিক আছে, এরপর প্রার্থীর নাম, আপনার নাম, অ্যাপ্লিকেন্টের নাম আর তার সাথে হচ্ছে জন্ম তারিখ, অর্থাৎ আপনার ডেট অফ বার্থ, এগুলো পরিবর্তন করা যাচ্ছে না। বেসিক্যালি একদম সহজ কথা, এটা পুরোপুরি ক্যাটেগরি ভিত্তিক, অর্থাৎ কাস্ট সার্টিফিকেট যাতে করে সংশোধন করে নেওয়া যায়। হাইকোর্টের রায় অনুযায়ী আমরা দেখেছিলাম ওবিসি সংক্রান্ত বিষয়টাই সব থেকে বেশি। তার পাশাপাশি এটাও বলবো এসসি এসটিরাও কিন্তু সতর্ক হয়ে যান, কারণ যদি ভুয়ো সার্টিফিকেট থেকে থাকে তাহলে আগে থেকেই সেই আবেদন কিন্তু মানে ওখানে যে আপনার যে সার্টিফিকেট, অর্থাৎ যেটা আপনি দেখিয়ে ফর্ম ফিল আপ করেছিলেন সেটার একটা হলফনামা দিয়ে দিন আপনার এসডিও বিডিও, সেই জায়গায় বলা হয়েছে এটা। আর অবশ্যই এই ফর্ম ফিল আপের মধ্যেও কিন্তু সেটাকে মেনশন করে দিন যদি আপনার এসসি এসটি কোনো রকম ভুয়ো সার্টিফিকেট থেকে থাকে, অর্থাৎ তাহলে ওই সার্টিফিকেট কিন্তু বাতিল, তার সঙ্গে আপনার আবেদনপত্রও বাতিল। তাহলে আমাদের এখন কি বিষয়টা দেখতে হচ্ছে যে ক্যাটেগরি পরিবর্তন করা যাচ্ছে। হ্যাঁ, ক্যাটেগরি পরিবর্তন করা যাচ্ছে, ডিফারেন্টলি অ্যাবেলড স্ট্যাটাস পরিবর্তন করা যাচ্ছে, অর্থাৎ পিডব্লিউডি স্ট্যাটাস পরিবর্তন করা যাচ্ছে। এবং সেক্ষেত্রে কি বলা হচ্ছে, যেমন জেনারেলদের আমরা জানি যে 2500 টাকা ফর্ম ফি ছিল এবং এসসি এসটি ওবিসিদের ক্ষেত্রে 1250 টাকা ছিল। যদি ক্যাটেগরি পরিবর্তনের ফলে অতিরিক্ত টাকা দিতে হয় বা টাকা ফেরত পাওয়ার বিষয় থাকে তাহলে ব্যাংক অ্যাকাউন্টে তথ্য দিতে পারবেন। ঠিক আছে, দিতে হবে। ফলত একটা বিষয় খুব ক্লিয়ার, যদি কারোর ওবিসি থেকে থাকে, হয়তো ওবিসি এ ছিল আগে, তাহলে পরবর্তী সময়ে হাইকোর্টের রায় অনুযায়ী 66টি সম্প্রদায়ের মধ্যে তারা ওবিসি বহির্ভূত হয়ে গেছে, তাহলে তাদের নিশ্চয়ই এবার জেনারেলে ফর্ম ফিল আপ করতে হবে, তখন টাকা কিন্তু বেশি দিতে হচ্ছে। সুতরাং এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে তাহলে তাদেরকে এক্সট্রা পেমেন্ট করতে হবে। ঠিক আছে, এবার কি, এবার আমরা দেখে নিই ওবিসি প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ যে নির্দেশ। ওবিসি এ বা ওবিসি বি হিসেবে আবেদন করেছেন যারা, তাদের অবশ্যই 18ই মে 2026-এর সরকারি নির্দেশ অনুযায়ী সঠিক ক্যাটেগরি আপলোড করতে হবে। অর্থাৎ কি, যে একটা বিষয় খুব ক্লিয়ার যে হাইকোর্ট যে রায় দিল যে 66টি ওবিসি সম্প্রদায়কেই তারা স্বীকৃত দেবে,
তাদেরকেই স্বীকৃতি দেবে। সুতরাং সেই 66টি জাতির মধ্যে যদি সম্প্রদায়ের মধ্যে যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনি গিয়ে লিস্ট দেখে নিন, তাহলে আপনি ওবিসি রাখুন, না হলে আপনি আর ওবিসি নেই, আপনি জেনারেল হয়ে গেছেন, ঠিক আছে। সেক্ষেত্রে আপনার কিন্তু ওই ওবিসি এ বি যাই হতো না কেন আগে, সেটা যদি আপনার 66টি সম্প্রদায়ের মধ্যে না থেকে থাকে তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা অবশ্যই সহজ কথায় জেনারেল, ঠিক আছে। আর পাশাপাশি বলে রাখলাম যে যদি এসসি এসটি সার্টিফিকেট কোনোভাবে ভুল বা ভুয়ো ভাবে কেউ যদি আবেদন করে থাকেন বা তুলে থাকেন বা সেই সার্টিফিকেট ব্যবহার করে থাকেন, তার সেই বিষয়ে কিন্তু সাবধান হয়ে যান, কারণ আবেদনটাই বাতিল হয়ে যাবে, ইন্টারভিউ তো দূরের কথা। ফলত সেটাও আমার মনে হয় অলরেডি অনেকেই এই হলফনামা দিয়ে দিয়েছে তাদের নানান এসডিও বিডিও সমস্ত অফিসে। তারপরেও যদি সেই ব্যাপারটা আপনার হয়ে থাকে তাহলে আপনি আপনার ওই স্ট্যাটাসটাও কিন্তু চেক করে নিন, ঠিক আছে। আচ্ছা, ভুল ক্যাটাগরি দিলে কিন্তু আবেদন বাতিল বা রিজেক্ট হয়ে যাবে, একদম সহজ কথা। এবার কি, এডিট উইন্ডো শেষ হওয়ার পরে 1 জুলাই, খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, এডিট উইন্ডো যখন শেষ হবে পরে 1 জুলাই 2026 রাত 11:59 পর কোনো পরিবর্তন বা সংশোধন করা যাবে না, পরে কোনো অনুরোধও গ্রহণ করা হবে না। ফলে একদম সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে পরে কোনো রকম অনুরোধ গ্রহণ করা হবে না। অর্থাৎ আমরা একটা খুব ভালো করে একটা বিষয় দেখবো যে কলেজ সার্ভিস কমিশনের এতদিন ধরে যে প্রক্রিয়াটা হয়েছে যে ইন্টারভিউয়ের সময়, তার আগে অর্থাৎ ইন্টারভিউয়ের যেই দিন ইন্টারভিউ, সেই ইন্টারভিউয়ের আসল কক্ষে মানে আসল রুমে প্রবেশ করার আগে, তার আগে একটা ছোটখাটো ছোট মতো ভেরিফিকেশন হয়ে যেত আর কি। মানে কি কি বিষয় আছে না আছে, কোনগুলো কি আনা হয়েছে না আনা হয়েছে, একটা শর্ট লিস্টেড করে তারপরে সেটাকে নিয়ে সেই আসল ইন্টারভিউ রুমে যাওয়া হতো, এভাবেই হতো। ফলে আর কিন্তু কোনো রকম ওই সমস্ত জায়গাও বন্ধ করে দেওয়া হচ্ছে যে যা করবেন এখানে করে নিন, এডিটের মধ্যে আপনার ক্যাটেগরি সংক্রান্ত যা সমস্যা বিষয় আছে সেগুলো আপনি করে নিন, বাকি আর পরে কোনো রকম অনুরোধ নিবেদন আবেদন কিছুই শোনা হবে না, যা হবে এখানে। তাহলে খুব সচেতনভাবে ঠিক করে নিজেদের ক্যাটেগরিগুলো সংশোধন করে নিন, ঠিক আছে। এরপরে আচ্ছা, এর পাশাপাশি বলে রাখি, যারা ইডব্লিউএস নিয়ে কথা বলছিলেন, ইডব্লিউএস এর ক্ষেত্রেও কিন্তু একই বিষয়, অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন এটা যে ইডব্লিউএস সার্টিফিকেট এখনো পাইনি কিন্তু আশা করছি পেয়ে যাব, তাহলে কি আমি ইডব্লিউএস এখন অ্যাপ্লাই করে দেবো? সেক্ষেত্রে বলে রাখি, যদি আপনি পেয়ে যান তো ভালো কথা, কিন্তু পেয়ে যাব সম্ভাবনা প্রবল এই রকম অবস্থায় যদি পরবর্তী সময় ইডব্লিউ সার্টিফিকেট না পান কোনোভাবে, তাহলে কিন্তু আপনার আবেদন বাতিল হবে। তাই যদি খুব মানে একেবারেই 100% সম্ভাবনা থাকে, একদম নিশ্চিত থাকেন, তখনই একমাত্র ইডব্লিউএস অ্যাপ্লাই এখন এখানে এডিট করতে পারবেন। আর না হলে আমি বলবো জেনারেলেই থাকুন, কারণ না হলে আবেদনটাই বাতিল হয়ে যাবে। খেয়াল রাখতে পারছেন নিশ্চয়ই বিষয়টা। এরপরে কাট অফ ডেট, যেমন খুব সুন্দর করে এই বিষয়টা বলে দেওয়া হয়েছে, কতদিন, মানে কোনো রকম কোনো কনফিউশন নেই এখানে। যেমন আপনার যোগ্যতা, অভিজ্ঞতা, মানে এক্সপিরিয়েন্স যা কিছু বা পাবলিকেশন সংক্রান্ত সবকিছু কাট অফ ডেট কিন্তু 18ই জুন 2026, মানে যতদিন ধরে আমাদের ফর্ম ফিল আপ চলছিল 18ই জুন, ওই 18ই জুন কিন্তু লাস্ট ডেট ছিল। সেই ডেট হিসেবে আপনার যাবতীয় যোগ্যতা, এক্সপিরিয়েন্স, পাবলিকেশন A to Z ধরা হবে, তারপরে আর কিছু ধরা হবে না। ফলত একটা বিষয় আমরা বুঝতে পারছি যে আপনার যদি পিএইচডি হয়ে গিয়ে থাকে, অ্যাওয়ার্ডেড হয়ে যায়, যা কিছু সার্টিফিকেট, যা কিছু এলিজিবিলিটি সব কিন্তু দেখা হবে 18 তারিখ পর্যন্ত। তারপরে যদি সেগুলো হয় সেগুলো আর গ্রহণযোগ্য হবে না। ব্যাপারটা ক্লিয়ার হলো? বেশ, এরপরে যে প্রশ্নটার উত্তর দেব বলছিলাম সেটা হচ্ছে যে আসলে কি কলেজ সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন আসতে পারে? আসলে কেন এই প্রশ্নটা আসছে সেটা আগে আমাদের ক্লিয়ার করা দরকার। কারণ আমরা দেখেছি যে কলেজ সার্ভিস কমিশনের দুর্নীতির যে কথা বা দুর্নীতির যে খবর সেটা নেহাতি কম নয়। কলেজ সার্ভিস কমিশনের দুর্নীতির হিসাব করতে বসলে আমি তো একটা সময় বলেছিলাম যে এসএলএসটি লজ্জা পেয়ে যাবে, এসএলএসটিও লজ্জা পেয়ে যাবে যদি কলেজ সার্ভিস কমিশনকে নিয়ে বসা হয়। সুতরাং কলেজ সার্ভিস কমিশনের A to Z সবটাই কিন্তু পুরোপুরি দুর্নীতিতে ভরা ছিল এতদিন ধরে, ভীষণ দুর্নীতি হয়েছে, এবং কারা চাকরি পেয়েছে, কিভাবে চাকরি পেয়েছে সেগুলো কারো অজানা নয়, সবাই জানে। ফলে একটা খুব সহজ কথা আমরা দেখেছি যে নতুন সরকার আসার আগেও মুখ্যমন্ত্রী নিজেও অনেকবার এই বিষয়ে সরব হয়েছেন, শিক্ষামন্ত্রীরাও সরব হয়েছিলেন যে কলেজ সার্ভিস কমিশনের এই পরিবর্তন আসা দরকার, কারণ 40 নম্বরের ইন্টারভিউ মানে সব থেকে বেশি সেখানে এই 2 নাম্বারিটা হয়, সকলে সেটা জানে। ফলে এই ব্যাপারে একটা বড়সড় ধরনের মানে পরিবর্তন আসার সম্ভাবনা আছে। এবার যেমন কি অন্যান্য যে সমস্ত আমাদের ভারতবর্ষেই অন্যান্য রাজ্যেও আমরা যদি একটু খেয়াল করি, সম্ভবত কেরালা বা তামিলনাড়ুর দিকেও এরকম পরীক্ষার মাধ্যমে আগে পরীক্ষা হয়, সিলেকশন হয়, তারপর ইন্টারভিউ হয়। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমি বলবো, খুব
তাড়াতাড়ি একটি বিষয় হতে চলেছে আমাদের একদম পাশের রাজ্য বিহারে। সেখানেও কিন্তু পরীক্ষার মাধ্যমে আগে পরীক্ষা হবে। 200 নাম্বারের কথা বলা হয়েছে, মানে আপাতত এখন যেটুকু শোনা যাচ্ছে খবর মারফত, 175 নাম্বারের পরীক্ষা হবে আর 25 নাম্বারের ইন্টারভিউ হবে। এইভাবে সিলেকশন করার প্রসঙ্গ উঠছে। অর্থাৎ 175 নাম্বারের যে পরীক্ষা হবে তারপর কতজন সেখানে কোয়ালিফাই করছে, যারা কোয়ালিফাই করবে তারা ইন্টারভিউ যাবে। তো এইটা এখনো পর্যন্ত বিহারের বা বিহার রাজ্যে এরকম প্রক্রিয়া, কলেজ সার্ভিস কমিশনের সহকারী অধ্যাপক নিয়োগের সংক্রান্ত বিষয়ে এইরকম একটা কথা উঠে আসে। হয়তো খুব সম্ভবত 2026-এর যে কলেজ সার্ভিস কমিশন বিহারে হতে চলেছে সেখানে হয়তো এই নিয়ম লাগু হতে চলেছে। এবার যদি বিহারে হয়, অন্যান্য আমরা বিজেপি শাসিত অনেক রাজ্যেই এরকম দেখেছি, তাহলে আমাদের পশ্চিমবঙ্গ এখন যেহেতু একই বিজেপির সরকার, ডবল ইঞ্জিন সরকার, তাদের প্রথম মোটোই হচ্ছে আমরা দুর্নীতি দূর করব। তাহলে যদি দুর্নীতি দূর করতে হয় তাহলে সব থেকে একটাই ভালো যেটা অপশন সেটা হচ্ছে পরীক্ষা। কারণ যদি একাডেমিকের উপর নির্ভর করে, কিছুদিন আগে আমরা দেখছিলাম একটা পুরো লিস্ট ঘোরাঘুরি করছিল চারিদিকে, সেখানে হচ্ছে যে 25 নাম্বার পিএইচডি, তারপর হচ্ছে গ্রাজুয়েশন মাস্টার্সে এত এত নাম্বার, তো এইভাবে যে একটা বিভাজন এবং সেই তালিকা যে ঘুরে বেড়াচ্ছিল, তো সেটা আমরা যদি খেয়াল করি সেটা পুরোপুরি একাডেমিক অনুযায়ী, অর্থাৎ একাডেমিক স্তরে কোথায় কি নাম্বার আছে, সেটা নেট সেট হতে পারে, সেটা পিএইচডি হতে পারে, সেটা গ্রাজুয়েশন মাস্টার্স পাবলিকেশন এক্সপিরিয়েন্স, ওভারঅল সবকিছু মিলিয়ে একটা তালিকা দেখতে পাচ্ছিলাম। কিন্তু সেটা অনুযায়ী যদি হতো, আমি সেই আগের ভিডিওতে সে কথা বলেছি যে এটা কখনোই শর্টলিস্টেড হওয়া সম্ভব নয়। এইভাবে শর্টলিস্টেড একমাত্র হওয়া সম্ভব সেটা যদি পরীক্ষা হয়। বাট একাডেমিকের মধ্য দিয়ে শর্টলিস্টেড হওয়া মানে কিন্তু বহু মানুষজন বাদ চলে যাবেন। কারণ করোনার আগে করোনার পরে হেরফের ফারাক হয়ে গেছে আমাদের এই নাম্বারের দিক থেকে, ঠিক আছে? এবং তারও আগে যারা পড়াশোনা করেছেন, তারও আগে যারা গ্র্যাজুয়েশন মাস্টার্স করেছেন, তাদের ক্ষেত্রেও একাডেমিক দিয়ে যদি শুধু সিলেকশন হয় তো খুব মুশকিল হয়ে যাবে। আর এটা খুব সত্যি যে আমাদের বছর বছর সিএসসি হয় না, বছর বছর সিএসসি হয় না বা হয়নি। যদি আমরা খেয়াল করি 2020 নোটিফিকেশন অনুযায়ী যা একটা লাস্ট ইন্টারভিউ হয়েছিল, তারপর এখনো কোনো গল্প নেই। এবার একটা ফর্ম ফিল আপ হলো, কবে হবে দেখা যায়। সুতরাং স্বাভাবিক একটা বিস্তর, মানে অনেক জেনারেশন, মানে পরপর জেনারেশন তো হচ্ছে না, একটা জেনারেশনের আরেকটা জেনারেশনের গ্যাপ হয়ে যাচ্ছে। সুতরাং পরপর তো বা প্রতি বছর বছর তো হচ্ছে না, তাহলে একটার সাথে আরেকটার গ্যাপ তো হচ্ছেই। সুতরাং এইবার বিষয় হচ্ছে, তাহলে পরীক্ষা যদি বিহার রাজ্যে আবার চালু হয়, তাহলে এই রকম ভাবে অন্যান্য বিজেপি শাসিত রাজ্যে যেরকম হচ্ছে, তাহলে সেই রকম ভাবে দেখতে গেলে পশ্চিমবঙ্গেও পরীক্ষা আসার সম্ভাবনা প্রবল। এবং পরীক্ষা এলেই সব থেকে ভালো, মানে একদম পুরো সেই সহজ কথায় সহজভাবে দুর্নীতি মুক্ত একটা যদি কিছু ব্যবস্থা আনা যায়, সেটা কিন্তু পরীক্ষা। পরীক্ষা হবে যে যোগ্য, যে সত্যিই মেধাবী তার একে নাম থাকবে, যে পড়াশোনা করে না, যে একটুও পড়াশোনা করেনি তার 100 নাম থাকবে বা 500 নাম থাকবে। ব্যাপার এটাই। কারণ যে পড়াশোনা করেছে, যে পরিশ্রম করেছে, তার অগ্রাধিকার সবার আগে, এটাই ভালো, সব থেকে ভালো। এবার যদি এটাও হয় যে বিহারের যেরকম বিষয়টা বললাম যে 200 নাম্বারের ক্ষেত্রে 175-এর লিখিত পরীক্ষার কথা বলা হচ্ছে, 25 নাম্বারের ইন্টারভিউ, আবার সেখানে 13 নম্বর বলা হচ্ছে যে শুধু স্কিল দেখা হবে, মানে টিচিং স্কিল দেখা হবে 13 নম্বর, বাকি নাম্বারের ইন্টারভিউয়ের প্রশ্ন উত্তর, ঠিক আছে? তাহলে ডেমনস্ট্রেশনের উপর ধরে নিচ্ছি 13 নাম্বার, আর তারপর বাকি নাম্বার অনুযায়ী বাকি নাম্বার থাকবে প্রশ্ন উত্তর তার উপর। এবার যদি এই স্ট্রাকচার আমাদের ওয়েস্ট বেঙ্গলে আসে, এটা এইরকমও হতে পারে, অথবা আবার অন্যভাবেও হতে পারে। 100 নাম্বারের মধ্যেও কোনোভাবে আলাদা আলাদা রকম ভাবে হতে পারে, হয়তো কিছু নাম্বার একাডেমিকে রাখা হলো, কিছু নাম্বারের পরীক্ষা হলো। আমাদের মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী যেরকম কথা তিনি বলেছিলেন যে সমস্ত সিলেকশন প্রসেসের ক্ষেত্রে একটা অন্যরকম ব্যাপার নিয়ে আসা হবে, ইন্টারভিউ নাম্বার কমিয়ে দেওয়া হবে। ফলত যদি সেই রকম হয় তাহলে হয়তো আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটু অন্যরকম হতে পারে। কিন্তু 100কে যদি মাপকাঠি হিসেবে ধরা হয়, কিছু নাম্বার হয়তো একাডেমিকে থাকলো, একটা বেশি সংখ্যার পরীক্ষা হয়ে গেল, মানে বেশি নাম্বারের পরীক্ষা হয়ে গেল, আর অল্প কিছু 10 বা 15 তার মধ্যে একটা ইন্টারভিউ হয়ে গেল। তো এইভাবে হলে আশা করি দুর্নীতি পুরোপুরি কমানো যায়। এই নিয়ে আপনাকে আমাকে সবাইকে আওয়াজ তুলতে হবে, কথা বলতে হবে। আশা করি সরকার এদিকে যথেষ্ট মানে সতর্ক থাকবেন, কারণ এই সরকার এই কথাই বলেছেন। আশা করব এইরকম একটা কিছু আসতে চলেছে, যেটুকু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে আমি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। এবং অবশ্যই এটা আমার ব্যক্তিগত মতামত, আমি যেটুকু শুনেছি আপনাদেরকে জানালাম। এবার আপনারা আপনাদের অভিমত আমাকে অবশ্যই জানাবেন যে আপনারা কি ভাবছেন, এটা হলে কি ভালো হয়, বা কতজন সমর্থন করছেন যে এই নিয়মটা আসুক, যাতে করে পরবর্তী সময়েও যাতে এই রকম ভাবে দুর্নীতি আর না হয়। এত বছর ধরে যা দুর্নীতি চলে এসেছে সেটা বন্ধ হওয়া দরকার।
যদি এটা আপনি সমর্থন করেন অবশ্যই আমাকে একটা কমেন্ট করে যাবেন। আর যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানান, অথবা ফোন করুন, অথবা যেকোনো দিন দমদম যে আমাদের যে অফলাইন ব্রাঞ্চ সেখানে এসে দেখা করে যাবেন, বা যদি কোনো কিছু বলার থাকে সেখানে এসে অবশ্যই জানিয়ে যেতে পারেন। ধন্যবাদ।